ফাইল আপলোড। তাছাড়া সবথেকে ভালো লাগছে ইনক্লুড ওয়ান্স, রিকভার ওয়ান্স, এটি অন্য পেজ সহজে কানেক্ট করা, এটি সব থেকে ভালো লাগছে। This is it. এটা ব্যবহার করে হুম। যে কোনো পেজের ছোট ছোট অংশ এখানে শ্যাডি লাগাই নিচ্ছে। সে লাস্ট ক্লাসে ফাইল আপলোড করছি তাহলে, তাই না? আচ্ছা। জি ভাই। জি স্যার। মেইল স্যার, ভেরিফিকেশন, এটা একটু দেখি। মেইল ভেরিফিকেশন তো করতে পারি, যাই হোক। সেন্ডিং ইমেলটা দেখি, হ্যাঁ বলেন। সেন্ডিং ইমেলের কথাই বলছিলাম, যে এটা তো দেখেন নাই। স্যার গত ক্লাসে ওই সাইড বারটা ভিডিওতে মানে থেকে গেছিল। উপরে হ্যাঁ হ্যাঁ, সাইড কি বার আমাদের বলেন? হ্যাঁ, তিনজনের ছবি, পরে উপরে গুলো কোড দেখা একটু ঝামেলা হয়ে যায়। আজকে রেকর্ডিংটা অন করছি, তাই না? হ্যাঁ, আচ্ছা। সাইড করে হাইড এর করা আগ- যায় না একদম? তা জানি না, তবে এর আগের ভিডিও তো আসে নাই। না, হাইড হয়েছে। ওকে। প্রথমে দেখি ইমেল কিভাবে পাঠানো যায়, হ্যাঁ। এটা খুব সোজা। আপনার ইমেল পাঠানোর জন্য পিএইচপি তে একটা ফাংশন আছে, সেই ফাংশনটা নিয়ে রান করলে ইমেল পাঠানো যায়। এই সেন্ডিং ইমেল ডট কম ডট পিএইচপি কেনা। এখানে আমি পিএইচপি ব্লক নিলাম, নিয়ে ফাংশনটা আগে লিখি। উম, আর তো কিছু না দিয়ে আমি বলি যে প্রথমে একটা ইয়া নিই যে কোথায় যাবে, হ্যাঁ। এটা হচ্ছে টু টু দিয়ে বললাম হচ্ছে কোথায় যাবে। এখানে আমার মেল হইতে পারে, আপনার মেল হইতে পারে, অ্যাডমিনের মেল হইতে পারে, যে কোনো জায়গায় হইতে পারে। তো আমি আমার একটা মেল দিই এখানে, কিন্তু বলে রাখি এটা জেম থেকে যায় না ইমেল। জেম স্যার থেকে এগুলো যে ইমেল যায় না। হ্যাঁ বলেন। এখান থেকে তো করা যায়, ঠিক আছে, এটা কি ইমেল সিস্টেম হয়? হ্যাঁ, ইমেল সিস্টেম হয়, কিন্তু এটা হচ্ছে কি আপনার হোস্টিং এ রাখলে সরাসরি চলে যায় ইমেলটা, জ্যাম্পে রাখলে যায় না। আর আমরা যেরকম ইমেল ক্রিয়েট করি গুগলে যা, হুম ওইটা আর এটা কি সেম, এই সিঙ্ক? হুম। না, এটা হচ্ছে আপনি মনে করেন কন্ট্যাক্ট ফর্ম থাকে না, যে আপনার নাম, আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন পরে মেসেজ লিখে যেই সেন্ডে দেয় তখন কি হয়, একটা মেসেজ চলে যায়, তাই না? হ্যাঁ। ওই টাইপের আর কি। অটোমেটিক মেল চলে যাবে, কোনো লগ ইন টগিং করা লাগে না। অটোমেটিক মানে পিএইচপির এই পাওয়ারটা আছে মেইল পাঠানোর। এই জিনিসটা তাহলে কি আমার যে মূল ইমেল থাকে তারা আন্ডারে থাকে, এরকম হ্যাঁ সিস্টেম কিছু কিছুটা নাকি? এরকম, হ্যাঁ হ্যাঁ এরকম কিছু। আপনি যে ডোমিন হোস্টিং কিনবেন না, তার হুম। আন্ডারে থাকে, ওইখান থেকে মেইলটা যাবে। যে এখানে টু দিলেন, তারপর হচ্ছে কি আরো জিনিস আছে টু এর পর আপনার সাবজেক্ট দিলাম হচ্ছে, আচ্ছা মাই সাবজেক্ট মেসেজ হ্যালো ওয়ার্ল্ড,
হেডারের মধ্যে একটা অপশন দিয়ে দিতে পারি যে ফ্রম কোথা থেকে আসছে, হ্যাঁ। ফর্ম দিয়ে দিলাম হচ্ছে আপনার ডোমিনের নামের সাথে যাতে মিল থাকে তখন যায় জিনিসটা। মনে করেন আপনার ডোমিনের নাম কোডম্যান বিডি, তাহলে আপনার মেল দিতে পারেন admin@cmBD, সম্ভবত তাই না, cmbd.com। বা গুগল দিয়ে সেটিংস করা যায়, হ্যাঁ, গুগল দিয়ে সেটিংস করে পাঠানো যায়। যদি তাই হয় তাহলে আপনার ওই গুগলের মেইলটা এখানে দিয়ে দিবেন। তো আরেকটা মেইল দিয়ে দিব, হ্যাঁ দিয়ে দিতে পারি, গুগলের মেইলটা এখানে দিয়ে দিবেন, তাহলে হচ্ছে গিয়ে এখান থেকে ইমেলটা যাচ্ছে, হ্যাঁ। তাহলে কি কি দিচ্ছি, কার কাছে যাচ্ছে, ইমেলের একটা সাবজেক্ট থাকে না, সেই সাবজেক্টটা দিতে হবে। ইমেলের ভিতর কিছু মেসেজ থাকে, বড় মেসেজ হতে পারে, ছোট মেসেজ হতে পারে। এখানে ছোট মেসেজই পাঠাইছি, যে হ্যালো ওয়ার্ল্ড, আপনি চাইলে বড় মেসেজ দিয়ে দিতে পারেন এখানে এডিট করে। দেন হচ্ছে গিয়ে আপনার কোথা থেকে ইমেলটা যাবে সেটা একটু আমাকে দিয়ে দিতে হবে। এইটা একটা ফাংশনের ভিতর দিতে হবে, যে ফাংশনের নাম হচ্ছে মেইল। আচ্ছা, এখানে ইফ দিছে আমাকে, এইটা এক সমস্যা নেই। মেইলের ভিতর কি কি পাস করছি, টু মানে কার কাছে যাবে, সাবজেক্ট। থার্ডে কি পাস করছি, কোন মেসেজটা যাবে। ফোরে হচ্ছে হেডার্স, হেডার্স এর মধ্যে মানে কার কাছ থেকে যাবে। এই চারটা জিনিস তথ্য দিতেই হবে। তো এটা যদি সাকসেস হয় ইকো হবে কি, মেল সেন্ড সাকসেসফুলি। এলস হলে কি হলো, মেল নট সেন্ড। এখন যদি এটা রান করি আমি জেম্পে, যদিও মেল যাবে না, তারপর একটু দেখেন অ্যাটলিস্ট এটা থাকবে কি, মেল নট সেন্ড। তাহলে আমি এখানে হচ্ছে গিয়ে লোকাল হোস্ট / আপনাদের 257, তাই না, এখানে সেন্ডিং মেল ইমেল দিয়ে দিই। এই যে ও ঘুরতেছে, তার মানে ও মেইল পাঠানোর চেষ্টা করতেছে, এই মেল সার্ভারের সাথে কানেক্টই করতে পারতেছে না। এর জন্য এখানে কি লেখা আছে, মেইল নট সেন্ড, মেইল নট সেন্ড। এখন যদি এই কোডটাই আপনি হচ্ছে গিয়ে আপনার টাকা দিয়ে ডোমেইন হোস্টিং কিনে সেখানে যদি রাখেন, তাহলে সেখান দিয়ে জিনিসটা চলে যাবে, কোনো সমস্যা হবে না। হোস্টিং কি কেনা আছে কারো? আছে, আমার আছে। আমার আছে, কিন্তু সেটা ক্লায়েন্টের, বুঝছেন, এগুলো ঝামেলা। আপনার হোস্টিং এ আপনি রেখে দেখতে পারেন, মেল চলে যাবে এটা। আচ্ছা ঠিক আছে, তো এটা ফাইলে হিট করলেই যাবে, কিন্তু ফাইলে হিট করলেই কি যাওয়া উচিত, এটা একটা স্যার, এটা ফর্মে সাবমিট করলে যাওয়া উচিত স্যার, না? হ্যাঁ বলেন। স্যার, এটা মনে হয় এইভাবে দেখলে ভালো হতো না? আমরা যেরকম ইমেজ আপলোড করলাম একটা ফোল্ডার করে, ফোল্ডারে হ্যাঁ, ইমেজ আপলোড হইতেছে। আমরা যখন হ্যাঁ, ফর্ম ভ্যালিডেশন করলাম ওই সময় যেরকম ফর্ম বানাইলাম, হ্যাঁ, ওরকম ফর্ম বানায় খালি ইমেলটা বানায় সাবমিট করে দিলি, চলে অ্যাডমিনের যাবে, কাছে গেল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওর জন্য আর কি একটা এইচটিএমএল ফর্ম লাগবে, সেটাই হ্যাঁ, বললাম। ডাইরেক্ট এখন যেটা আছে সেটা হচ্ছে ডাইরেক্ট চলে যাবে, ফাইলে হিট করলেই চলে যাবে। তো এইটা আমি আহ, এভাবে করতে পারি, মেথড পোস্ট। সেটা হচ্ছে কারণ উঠে না, ফর্মে দিতে পারি একটা, যে কারো ইমেল থেকে আসবে বা কিছু, হুম, এখানে সবকিছুই নিতে পারি। যে একটা নেই, যে ইম্পোর্ট টাইপ টেক্সট প্লেস হোল্ডার দিয়ে দিলাম, যে ইয়োর ইমেল, এখানে একটা নাম দিয়ে দিই, নেম দিয়ে দিলাম ওয়াইমেল। আরেকটা নিয়ে নিই, দুইটা ব্রেক নিয়ে নিই, এইচটিএমএল দিয়ে করি। আচ্ছা, ইম্পোর্ট টাইপ টেক্সট প্লেস হোল্ডার সাবজেক্ট, নেম কে দিছি ইউআই সাবজেক্ট মানে ইয়োর সাবজেক্ট। আচ্ছা, তারপর দুইটা ব্রেক দিয়ে দিই। তারপর ইনপুট টেক্সট এরিয়া নিছে, তাই না, ইয়োর মেসেজ, এটা নেম দিছে কি YMSC মানে ইয়োর মেসেজ শর্টকাটে। ব্রেক দিয়ে দিই, ইনপুট টাইপ সাবজেক্ট, নেম দিছে কি সেন্ড ইমেল। তাহলে এখন যদি ফাইলে হিট করি, ও তো ডাইরেক্ট মেইল পাঠানোর চেষ্টা করবে, এটাকে বাদ দিই, হ্যাঁ। তাহলে এইখানে বলি যে আগে যদি উপরের কোড গুলা বাদ দিয়ে আবার নতুন করে লিখবো, সমস্যা নেই, হ্যাঁ। যদি যদি সেট করা হয়, কে সেট করা হয়,
$_ নেম কি সেন্ড মেল দিছে, তাহলে টুতে যাবে কে? টু হচ্ছে কোন তো- ইমেল, এটা হচ্ছে আমার ইমেলটা দিতে হবে, হ্যাঁ, অ্যাডমিনের মানে ইমেল। তাহলে আমার ইমেলটা একটু দিয়ে দিই এখানে। দেন হচ্ছে কি আপনার সাবজেক্ট দিলাম, পোস্ট সাবজেক্ট, যার কারণে এখানে ভ্যালিডেশন করা যেতে পারে, যেটা খালি ছাড়া নিবে না। আপাতত এইচটিএমএল দিয়ে ভ্যালিডেশন করে দিই যে এগুলা রিকোয়ার্ড, হচ্ছে এইচটিএমএল ভ্যালিডেশন। আচ্ছা, এটা রিকোয়ার্ড টেক্সট এরিয়া, এটাও কি মেসেজ ছাড়া পাঠাবো? এটাও রিকোয়ার্ড দিয়ে দিই। হেডার্স এর মধ্যে এই যে এটা পাঠিয়ে দিচ্ছে, ঠিক আছে, এই যে ইমেল যাবে ফ্রম এটা। আচ্ছা, তাহলে এখন কি করতে হবে? তাহলে হচ্ছে আমার ওই যে মেইল ফাংশনের ভিতরে এই ডাটাগুলা পাস করে দেবো। এটা আবার ইফ এর মধ্যে রাখলাম, কি যদি এটা মেইল হয় তাহলে হচ্ছে কি এটা দিবে মেইলটা পাঠানো গেলে, নয়তো করে দিবে মেইল সেন্ডিং ফেল্ড। তাহলে সেকেন্ড ব্র্যাকেটটা এখানে শেষ করলাম। শেষ করার পরে এখন যদি আমি ফাইলে হিট করি, তাহলে প্রথমেই যাবে না, প্রথমেই তথ্যগুলো যাবে। তাহলে আমি আমার একটা মেইল দিলাম, আমার একটা সাবজেক্ট দিলাম, তারপর আমার একটা মেসেজ দিলাম, দেওয়ার পর যদি সাবমিট দিয়ে দিই, ওই যে চেষ্টা করতেছে ইমেল পাঠানোর, এখন বলছে মেল সেন্ডিং ফেল্ড, এরকম কিছু একটা দিয়ে দিচ্ছে। কিন্তু যদি এই কোডটাই আপনার সার্ভারে রাখেন, তখন দেখা যাবে কি আপনার ইমেলটা চলে গেছে। কেন এখন যাওয়ার কথা না? এখন তো সবকিছু ঠিকানা দিয়ে দিছি, ও, আপনার ইমেইলে জ্যাম্পে যাওয়ার তো কথা না? সেটিংস নাই, বা জ্যাম্পে সেটিংস নাই, তো জ্যাম্প তো ফ্রি জিনিস নাই, যে সফটওয়্যারটা তো ফ্রি। আহ, আর হোস্টিং তো আপনি টাকা দিয়ে কিনছেন। এখন যাবে, অবশ্যই যাবে, কিন্তু এই কোডটা আপনি হোস্টিং এ নিয়ে রাখবেন। আচ্ছা স্যার, ওই যে 7 নাম্বার লাইনটা ফ্রম হ্যাঁ। স্ট্রিং এর ভিতরে রাখলেন, আবার ডট দিয়ে যোগ করে দিয়ে পোস্ট, এই জিনিসটা বুঝলাম না। ও, এটা হচ্ছে টোটাল আমার লিখতে হবে ফ্রম কোন ইমেল থেকে আসবে, যে ডেমো লিখতেছি, হ্যাঁ, এফ ওকে। ও আর এম লিখে আপনার হচ্ছে ইউজারের ইমেলটা, এখন ইউজার কি লিখছে আমি জানি, না। ইউজার কি লিখছে আমি জানি না। এর জন্য হচ্ছে ইউজার যেটা লিখছে সেটা এই লেখার মধ্যে আছে, ওয়াইমেল লেখার মধ্যে আছে, $_ পোস্ট, পোস্ট। এই যে ওয়াইমেল, ওয়াইমেল কই, এই যে ওয়াইমেল। আচ্ছা স্যার, অ্যাকশনটা আমরা খালি ফাঁকাই দিয়ে আসলাম, অ্যাকশনের মধ্যে কি করব? ফ্রম অ্যাকশন অ্যাকশনটা মেথড। এই পেজে আমার কোডটা আছে না, এর জন্য অ্যাকশনটা ফাঁকা রাখছি। আমার কোডটা যদি অন্য কোনো পেজে রাখতাম পিএইচপি ও, তে, তখন বুঝতে অ্যাকশন পারছি। ওই পেজের ঠিকানাটা দেবো। হ্যাঁ, এক্সটার্নাল যদি এটা পেজ থাকতো। এটা ছোটবেলার জিনিস জিজ্ঞেস করলাম। আচ্ছা, এটা মানে কি ফর্ম ভ্যালিডেশনের আগের জিনিসটা না, যে অ্যাকশন মানে কি যেই পেজে হ্যাঁ আমার হ্যাঁ হ্যাঁ। তার পিএইচপিটা থাকবে। মেইল ভেরিফিকেশন করতে পারেন, কয়েকটা ইয়া আছে এখানে। মেইল ভেরিফিকেশন করতে কি বলছে, ভ্যালিডেশন না, মেল ভ্যালিডেশন ভেরিফিকেশন। কি প্রেগনেন্স দিয়ে করতে হয়? মানে এটা ইমেল কিনা সেটা চেক করা আর কি। সেটা চেক করতে গেলে এইভাবে করতে পারেন, যে সে কোনটা দিছে এটা, $_ পোস্ট ওয়াইমেল। বিল্ডিং হ্যাঁ, একটা হ্যাঁ, ফাংশন আছে বিল্ট না, ইন ফাংশন আছে না, হ্যাঁ। ইমেইল। ইফ কি ফিল্টার আন্ডারস্কোর ভাট, তাই না? হুম। FILTR_var, এটার তারপরে ভিতরে হচ্ছে $_ পোস্ট, এটা যদি ফলস হয়, এটা ফলস হয় না দিয়ে আমি কি করে দিই, এটার আগে আশ্চর্যবোধক চিহ্ন দিয়ে দিই, তার মানে এটা যদি না না হয়, হয়। তাহলে ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস, আর এক্সিট দিয়ে কাজটা শেষ করে দিছে। দেখি তো, একটা কাজ করে দেখি। মানে ইমেল অ্যাড্রেস দিলাম, দিয়ে আমি একটা ইয়া বললাম, আচ্ছা এটা ঠিক করতে বলছো, সাবমিট ইনভ্যালিড ইমেল অ্যাড্রেস, কাজটা শেষ করে দিচ্ছে, তাই না?
এক্সিটের কাজ কি, ওর কাজ শেষ সেখান দিয়ে। অথবা এক্সিট এখানে ওই যে আমি ইররের মধ্যে রাখতে পারি, ইরর ভেরিয়েবল। আচ্ছা যাই হোক, বলেন এক্সিট কি। এক্সিট না দিলেও তো ওরকমই আসে, সেম। এক্সিট না নিলে পরে মেইলটা তো রান হয়ে যাবে, এটা কিভাবে বন্ধ করবেন? এই মেইল ইফটা রান রান হয়ে হবে? যাবে না। হ্যাঁ, দেখি এটা হ্যাঁ। এক্সিট দিলাম না। হ্যাঁ, তাহলে ইফ এই ফিল্টারের কাজ এখানে শেষ। এই হুম। ইফটা কি ওই ইফ এর সাথে সম্পর্কযুক্ত? না, এই ইফটা সরাসরি এই ইফ সেটের সাথে সম্পর্কযুক্ত। তাহলে ইফ সেট রান হলে এই ইফটাও রান হবে, এই ইফটাও রান হবে। ঠিক ওকে, আছে, তাহলে আমি সব দিয়ে দিলাম। এটা ঘুরতেছে, দেখছেন? ইমেল পাঠানোর চেষ্টা করছে, ঠিক আছে। কতক্ষণ পর ইনভ্যালিড ইমেল দিচ্ছে, আবার যে মেল সেন্ড ফেল্ড দিছে। তো এক্সিট দিলে ওইখানে বন্ধ হয়ে যেতে পারে। অথবা একটা কাজ করতে পারি, যদি সঠিকভাবে দেয় তাহলে কারেক্ট ইমেলে মেলটা রেখে দিতে পারি। দেন এখানে বলতে পারি কারেক্ট ইমেল থাকলে তারপরে তুমি মেলটা পাঠাও, এটা এখানে করে দিতে পারি। তাহলে ইল সিপ দিয়েও তো করা যায় ওখানে, ইফের জায়গায় দিয়ে হুম। নিচে লিখবে। না না না, হ্যাঁ হ্যাঁ, ওখানে এলস হবে না। দিয়ে করা যায়। হ্যাঁ হ্যাঁ, এইখানে এখানে হবে। এলস দিয়ে 11 নম্বর লাইনে হবে। আহ, টোটাল জিনিসটা ওই এলস এর মধ্যে দিয়ে দিতে পারি। হ্যাঁ। এই তো, এটা করলেও হয়। এলস এর মধ্যে আইসে এই টোটাল জিনিসটা দিয়ে দিলাম, এলস এর মধ্যে আবার ইফ নিয়ে কাজ হ্যাঁ। করলাম। হুম। হয়েছে। ইরর হ্যান্ডেলিং পারেন না? বাগ ডিবাগিং মানে কি? ভুল হইলে আমাকে ভুলগুলা খুঁজে বাইর করা, সেটা হচ্ছে ইরর হ্যান্ডেলিং। মনে করেন এই লাইনে একটা হ্যাঁ, সেমিকোলন দেন নাই, পিএইচপি কিন্তু হুম। ইরর দেওয়া শুরু করবে। এই যে আবার আপনাদের ছবি আসছে, হাই হাই, ইরর দিছে না অলরেডি? কত নাম্বার লাইনে ইরর হ্যাঁ। দিছে? 14 নাম্বার 14। লাইনে ইরর দিছে, তাই না? হ্যাঁ। তো 14 নাম্বার লাইনে যদি আসি, আমার এখানে 14 নাম্বার লাইনে এসে কিন্তু কোনো ইরর পাইছি? ইরর পাইনি। এই ধরনের ক্ষেত্রে কি করব? আগের লাইনে চলে যাব। আগের লাইনে গিয়ে দেখলাম যে হ্যাঁ, পরে একটু সেমিকোলন পরে দেয়নি। পরে পরে ক্লাস, ইম্পর্টেন্ট ক্লাস। বুঝতে পারছেন? হ্যাঁ। আমি সেমিকোলন মুছছি জিরো। 13 নম্বর লাইনে, ইরর দিছে 14 নম্বর লাইনে। এখানে দিছে কত? 14 নম্বর লাইনে। তা আপনার 14 নম্বর লাইনে কিন্তু ইরর পাবেন না। আগের লাইনে চেক করবেন যে কোথায় ইরর দিছে, সেমিকোলন দিবেন। এইটা গেল একটা ইরর হ্যান্ডেলিং। আবার আরেকটা কমন ইরর হ্যান্ডেলিং আছে, সেটা হচ্ছে আপনি হুট করে একটা সেকেন্ড ব্র্যাকেট দেন নেই, মিস্টেক করছেন, হ্যাঁ, সেভ দিলাম। এখন এইটা কিন্তু খোঁজা খুবই মুশকিল। এখানে রান করলে ওই রোডটাই হচ্ছে 28 নম্বর লাইনে, তাই না? 28 নম্বর লাইন কি সবচেয়ে শেষের লাইন? এই ধরনের জি স্যার। ক্ষেত্রে বুঝবেন যে আপনি উপরে ব্র্যাকেটে ভুল করছেন। ঠিক আছে, ব্র্যাকেটে ভুল করলে লাস্টে দেখায় এই লাস্টের লাইনে। তখন আপনার প্রত্যেকটা চেক করে আসে যে ইফ এর ব্র্যাকেট এখানে শেষ হয়েছে, এলস এর ব্র্যাকেটটা এইখানে তো শেষ হওয়ার কথা না, তাই না? এলস এর ব্র্যাকেটটা তার মানে এই ইফ এর ব্র্যাকেট শেষ হয়েছে, এই এলস এর ব্র্যাকেটে এসে গন্ডগোল লেগে গেছে, তখন এসে এটা দিয়ে দিলাম। এইভাবে খুঁজে বের করতে হয় এইবার। হুম। এই ব্র্যাকেটের ভুল খুবই মারাত্মক ভুল, বিশেষ করে যারা নতুন ডেভেলপার তারা এরকম কোড সাজায় লেখে না, মানে একটার ভেতরে আরেকটা, এই লাইনগুলা মেনটেন করে না। তাদের ভুল খুঁজে আবার খুব, মানে কি বলে, ভয়ঙ্কর, কষ্টকর হয়ে যায়। তখন কি করবেন? আগে রাইট বাটন জি ক্লিক স্যার। করে যে ফরম্যাট ডকুমেন্ট একটা অপশন পাবেন। এখন তো কই আছে, পাইতেছেন এখন? এই যে পাইছি, নিচে নিচে, ফরম্যাট হ্যাঁ। ডকুমেন্ট। হ্যাঁ, এই ফরম্যাট ডকুমেন্ট দিলে জিনিসটা ফরম্যাট করে দিবে, মানে আগে পিছে করে দিবে, সাজায় দিবে। তারপরে আপনি ভুলগুলা খুঁজে বের করতে পারলে সহজে হ্যান্ডেলিং করতে পারেন। হ্যাঁ, দেখি একটু ফরম্যাট অ্যাপ্লাই করেন তো দেখি, কারণ এরকম ভুল আমার ভালোই হয় কোড এই যে করার মনে সময়। করেন আমি এই কোডটা একটু এইভাবে লিখে দিলাম। হ্যাঁ, এখন আমি রাইট বাটন ক্লিক করে ফরম্যাট ডকুমেন্ট দিচ্ছি, যদিও অ্যাপ্লাই করছি, কিছু হয়নি আগের বার, কারণ হচ্ছে আমার কোডে কোনো ফরম্যাট করার কিছুই ছিল না। এখন দিলাম ফরম্যাট ডকুমেন্ট, দেখেন এই কোডটা জায়গা মতো নিয়ে গেছে না? তাহলে সব আবার কোডই মনে মানে যে করেন, আমার যদি পুরো ভিজুয়াল কোডে যদি এরকম এলোমেলো থাকে, মানে ঠিক করে দিব হ্যাঁ ঠিক করে দেবে, সাজায় দিবে, পুরো কোড। ফরম্যাট করে দেবে পুরা কোডটা। হ্যাঁ, ফাইন। যদি ভুলভাল, বড় ভুলভাল না থাকে তাহলে সাজিয়ে দিতে পারবে। দেখেন এই যে এটা
এই বাহিরে এতখানি বাহিরে লিখে দিলাম, আরে এলোমেলো হয়ে গেছে না? এটা হচ্ছে এরকম করে দিলাম, এই ব্র্যাকেটটা এরকম করে দিলাম, এই ব্র্যাকেটটা এরকম করে দিলাম, পুরো এলোমেলো তাই না? সাব হেডারটা এরকম করে দিলাম, এক লাইনে নিয়ে আসছি, এটা আবার দূরে নিয়ে গেলাম। এখন যদি ভুল হয়, ভুল খোঁজাটা খুব কষ্টকর হয়ে যায়। রাইট বাটন ক্লিক করে ফরম্যাট ডকুমেন্ট দিয়ে দিবেন, কই আছে ফরম্যাট ডকুমেন্ট, দিলে এখন হচ্ছে গিয়ে আমার ইরোড থাকলে ইরোডটা খোঁজা সোজা হয়ে সুন্দর যাবে। হেব্বি জিনিস। খুব সুন্দর। এই আর কি, এইভাবে কোড করলে নিজের ভুল নিজে সহজে খুঁজে পাওয়া যায়। আচ্ছা, তাহলে এখন হচ্ছে ইরোডটা থাকবে না, চলে গেছে ইরোডটা। ট্রাই কেচ আছে না আপনাদের? ট্রাই কেচ, ইরোর হ্যান্ডলিং, বাগ ডিগারিং। ট্রাই কেস কই আছে? এই যে ট্রাই কেস আছে, এইটা আছে। আচ্ছা, ইরর হ্যান্ডলিং বাগ ডিগারিং চলে গেছে, এটা মিস হয়ে গেছে, এটা একটু দেখি। হ্যাঁ, ট্রাই কেচ, ফাইথ্রো, ফাইনালি, এই জিনিসটা একটু দেখি। এটা কখন কাজে লাগে আগে বুঝাইনি। মাঝে মধ্যে কয়েকদিন আগে এক ক্লায়েন্ট আমাকে বলছিল যে তার কিছু ডাটাবেজে যাবে, অনেকগুলা ডাটা। হ্যাঁ, এর মধ্যে মাঝপথে কোনো এক জায়গায় যদি ফেল হয় ডাটাবেজে ডাটা সেন্ড করাটা, তাহলে ও আগের পজিশনে চলে যাবে। এই হ্যাঁ, এটা ধরনের তো কাজগুলো দরকার। আপনি ট্রাই কেস দিয়ে করা যায়। তাহলে আমি ট্রাই কেসের জন্য আলাদা ফাইল নিই। হ্যাঁ, ট্রাই কেস পিএইচপি ব্লক নেই, বলি হচ্ছে এখানে ট্রাই করো, কেস করো। আহ ছোট কোড করি। মনে করেন একটা ভেরিয়েবল নিলাম এক্স, এক্স এর মান দিলাম 10। এখানে বললাম তুমি ট্রাই করো, মানে চেষ্টা করে দেখো কাকে, ট্রাই এর পর সেকেন্ড ব্র্যাকেট দিলাম, বললাম যদি এক্স এর মান তো মাল্টিপল মান হইতে পারে, মানে কি বলে, ধুর এটা এখানে কেন আসছে, এক্স এর মান এখন 10 লিখছে, আমি চাইলে হুট করে চেঞ্জ করে দিতে পারি না, 15 লিখতে পারি, কখনো 20 লিখতে পারি, ইউজার যেটা দিবে সেটা আমি এক্স এর মধ্যে মনে করেন রাখবো। তারপর ট্রাই করলাম, ঠিকই ট্রাই করবো যদি, হ্যাঁ, ভেরিয়েবল এক্স এর মান বড় হয় তার থেকে 5 করো, তাহলে আমার কাজটা হয়েছে। তাহলে ইকো করি কি, আহ কাজ হয়েছে এরকম কিছু একটা বলে দিই, কাজ হয়েছে, সাকসেসফুল দিয়ে দেন, তাই হয়। কাজ হয়েছে। আহ এলস দিয়ে দিই, হচ্ছে গিয়ে আমি একটা নতুন ইরর পাঠাইতে যাচ্ছি। হ্যাঁ, THROW, থ্রো নিউ, নিউ দিয়ে এক্সেপশন মানে কি আলাদা কিছু পাঠাইতে যাচ্ছে। হ্যাঁ, এক্সেপশন কি দিছি, কাজ হয়নি। এখানে লাল বাতি কেন জ্বলে? আচ্ছা, ট্রাই এর পর ক্যাচ দিয়ে দিই আগে, পরে উপরের এটা ঠিক করতেছি। ক্যাচ দিয়ে ক্যাচের মধ্যে দেখেন আমি এই এক্সেপশনটাকে নিয়ে আসি, এক্সেপশনটাকে নিয়ে যদি স্পেস দিয়ে কনভার্ট দিয়ে একটা ভেরিয়েবল নেন, হ্যাঁ, তার মানে হচ্ছে এই এক্সেপশনটাকে আপনি, এই যে কাজ হয়নি এটা তো এক্সেপশনের ভেতরে আছে, এটাকে আপনি এর মধ্যে রাখছেন, রাখার পরে এখন হচ্ছে গিয়ে ইকো করো, এটার কি এর ভেতরে গেট মেসেজ ফাংশন, এই এক্সেপশনটা কিন্তু আমি তৈরি করিনি, এটা কোত্থেকে আসছে, পিএইচপি থেকে আসছে। এটা কেন লাল বাতি জ্বলছে? একটু দেখি আমাকে ইরোড কি দেয়, এটা এতই বড় ইরোড দেওয়ার কথা ছিল না, ধুর।
সেমিকলন লাইন নাম্বার 8-এ। 8-এ বলতেছি হচ্ছে গিয়ে এই সেমিকলনটা এখানে মানায় না। এখানে আবার সেম জিনিস দিচ্ছে। আর ওখানে কি নিউ হবে, থ্রোর পরে নিউ? হ্যাঁ, নিউ দিয়ে যে এক্সেপশনটাকে কনভার্ট করো। তো 2 দিন আগেও করছিলাম তো, এবার কেন যায় চ্যাট জিটিপি দিয়ে এটা? দেন। CPT। এই কাজ অথবা মাঝে আমি মাঝে আমি আবার করি। ইয়া করি, আবার নতুন করে করি, হ্যাঁ। দেখি দেখি কোড করে, কাজ হয় না, স্যার দেবে বলে সলভ করে দাও, স্যারটা সলভ করে দেয়। এই যে এখন হয়েছে। ঘটনা ঘটছিল কি? সেমই তো দেখতেছি। সেম দেখতেছি না? হুম। ভ্যালু ইজ নট বি 5। আচ্ছা, আচ্ছা দেখেন, যদি এক্স বড় থেকে ভ্যালু মাস্ট বি লেস দেন 5, এইটা দিবে এবং ক্যাচে সেই ইররটা দিচ্ছে। আর যদি আমি এখানে কি করি, 10-এর জায়গায় 4 দিই, তাহলে দেখেন আমাকে কি দেখাচ্ছে, ভ্যালু ইজ, আমি যে ভ্যালুটা দিচ্ছি এটা রান হয়েছে। তাহলে এই 8 নাম্বার লাইনের কোডটা কখন রান হয়েছে? 8 নাম্বার লাইনের কোডটা যখন হচ্ছে কি ইফটা রান হয় নাই তখন রান হয়েছে। এই ইফটা যখন রান হয়েছে তখন কি হয়েছে, তখন আমাকে একটা আলাদা কিছু বলতেছে যে আমি থ্রো করো নতুন কি এক্সেপশন কি একটা ফাংশন। কার ফাংশন? পিএইচপি ফাংশন। এইটার ভিতরে আমি একটা ইরর মেসেজ দিয়ে পাঠিয়ে দিতে পারি যে ভ্যালু মাস্ট বি লেস দেন 5, বা অন্য কিছু লিখতে পারি, বলতে পারি কাজ হয়নি। আর এইখানে আহ বলে দিয়ে হচ্ছে গিয়ে তাহলে কাজ হয়েছে। তার মানে হচ্ছে গিয়ে এই ইফটা যখন রান হচ্ছে তখন হচ্ছে আমার কাজ হয় নাই, কিন্তু এমনিতে কাজ হয়েছে। তাহলে এখন যদি দেখি কাজ হয়েছে, কারণ এক্স এর মান কত? 4, আর আমি বলছি এক্স এর মান 6, তখন সে আমাকে কি বলতেছে? কাজ হয় নাই। তাহলে একই কোড করছি, কিন্তু হচ্ছে কি আগে থ্রোটা বাইরে নিয়েছিলাম, এখন থ্রোটা ভেতরে কাজ করছি, এলস আগে থ্রোটা এলসে কাজ করছিলাম। যাই হোক, থ্রো মানে কি? ছুড়ে মারো। 10 নম্বর লাইনটা নিউ, একটু এক্সপ্লেন করে দিন। জি আবার একটু বলেন। 10 নম্বর লাইনটা একটু এক্সপ্লেন করে দেন, 10 নম্বর লাইনটা বুঝতে পারছি। 10 নম্বর লাইন? জি। আচ্ছা ঠিক আছে। এই যে আমি কাজ হয় নাই বলছি, এটা কার ভিতরে গেছে? এক্সেপশনের ভিতরে গেছে। এই এক্সেপশনের ডাটাটা আমি ধরতে চাচ্ছি, সেজন্য এই এক্সেপশনটাকে আমি কনভার্ট করে ইতে রাখছি। এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপির একটা ওয়ে, যে আমি এই টোটাল জিনিসটাকে কনভার্ট করে একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি। দেন কি করছি, ওই ইকো করছি ওই ভেরিয়েবলের মধ্যে গেট মেসেজটা। গেট মেসেজের ভিতর কি মেসেজ থাকবে, এখানে আপনি যেটা লিখবেন সেই মেসেজটাই গেট মেসেজের মধ্যে চলে যাবে এক্সেপশনের। এটা কিছুটা এরকম যে আপনি একটা ক্লাস নিছেন, ক্লাস অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি, বললেন হচ্ছে গিয়ে আহ এটা একটা আলাদা ইয়া বানাই দিছে, ক্লাসের নাম কি দিছে? মাই এক্সেপশন। এটা কার এক্সেপশনের একটা এক্সটেন্ড। মাই এক্সেপশন কি একটা ক্লাস, এখানে ক্লাসের নামটা কি? মাই এক্সেপশন। এটার ভিতরে একটা ফাংশন আছে কি? ইরর মেসেজ। তো ইরর মেসেজ কি করতেছে? গেট লাইন গেট মেসেজ, এই যে দিস ডট গেট মেসেজ দিয়ে ইজ নট আ ভ্যালিড ইমেল অ্যাড্রেস, এরকম কি যেন দিয়ে দিছে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। এটা সহজা লিখতে পারলে ভালো হইতো। বেতার, এটা বুঝলাম না, কিছুই বুঝলাম না। সহজে লিখলে খুবই ভালো হয়। শুধু গেট মেসেজ দিয়ে দিই।
এই গেট মেসেজটা কার কাছ থেকে পাইছে? এই এক্সেপশন থেকে পাইছে। আর এরর মেসেজটা কার? আমি বানাইছি। হ্যাঁ, তো মাই এক্সেপশন, এই এক্সেপশনের একটা চাইল্ড, এই যে এক্সেপশনের একটা চাইল্ড, সে হচ্ছে গিয়ে একটা, তার ভিতরে একটা ফাংশন আছে এরর মেসেজ। সেই এরর মেসেজের ভিতরে আমি যে গেট মেসেজটা দিয়ে দিচ্ছি। তো এখন যদি আমি এটার ভিতরে একটা ইয়া দিয়ে দিই, যে ট্রাই করো যদি, যদি কি হয়, এক্স এর মান 5-এর থেকে বা 10 দিয়ে দিই, 10-এর থেকে বড় হয়, তাহলে হচ্ছে থ্রো নিউ এক্সেপশন। এই এক্সেপশনের জায়গায় কি দিছি? মাই এক্সেপশন, মানে আমার ক্লাসটা আমি ব্যবহার করতেছি। এখানে কি বলি? কাজ হয়েছে বলে দিই, মানে আমার কাজ হয়ে গেছে। সরি, হয় না, এটা তো মাই এক্সেপশন কখন দিবে? যখন ইরর দিবে, তাই না? কাজ হয় নাই, এটা আমি ক্লোজ করলাম। এখানে ইকো করে দিলাম কি কাজ হচ্ছে, তার মানে এই বাই চান্স যদি এইটা রান না হয়, তখন তো এইটা রান হবে। আচ্ছা, আর যদি আমার এটা হয়, তাহলে এই যে মাই এক্সেপশন দেখেন, এই যে মাই এক্সেপশন, এটাকে কনভার্ট করে কার মধ্যে রাখছি? ই নামে ভেরিয়েবলের মধ্যে রাখছি। আমি এর মধ্যে রাখলাম না, আমি লিখলাম মানে মাই এক্সেপশন। তাহলে কনভার্ট করে মাই এক্সেপশন ভেরিয়েবলের মধ্যে রাখছি। দেন এটার স্যার ভিতরে মাই ইকো করছি কাকে? হ্যাঁ বলেন। মাই এক্সেপশন হচ্ছে মানে কাজ যে হয় নাই ওটা ওর ভিতরে ঢুকলো। মাই এক্সেপশন যেটা, এটা হ্যাঁ, হচ্ছে টোটাল কাজ হয়েছে নাকি হয়নি, এটা হচ্ছে টোটাল ক্লাসটা হচ্ছে মাই না এক্সেপশন। মানে 23 নম্বর লাইনে মাই এক্সেপশন যে আমরা লিখছি যে কাজ হয় নাই, কাজ হয়নি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর এটা মাই 26 এক্সেপশনের ভেতরে ঢুকলো। হ্যাঁ, 26 নম্বর লাইনে এক্সেপশনের মধ্যে ঢুকলো, তাই তো? এক্সেপশনের ভেতরে ঢুকলো, হ্যাঁ, ক্লাসটাকে কনভার্ট করলো, করে তার ভিতরে যে ইরর মেসেজ এটাকে নিল। এইগুলা হচ্ছে গিয়ে, আমি একটা কাজ করি, কেমন এটা জানি তো হয়ে আবার গেল। একটু, হ্যাঁ, কঠিন। অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি করাই নেই তো। নর্মালি করানো চায় দেখি। নর্মালি করালে বেশি ভালো হয়, এরকম বুঝতেছি না। এই যে আসলে এটা হয়েছে, বুঝছি, বুঝছি। এক্সেপশনটা বুঝাইতে গিয়ে আমি ক্লাসে ঢুকছি, বুঝছেন? ক্লাস এই- আবার ওই যে অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি, এটা নিয়ে আলাদা লেখাপড়া আছে আপনাদের। হ্যাঁ, হ্যাঁ, এই ক্লাসটাই ঝামেলা করতেছে। এই ক্লাসের মধ্যে একটা ফাংশন, এই ক্লাসটা হচ্ছে এক্সেপশন, যেটা পিএইচপি ডিফল্ট কোডিং ওর চাইল্ড। হ্যাঁ, এই ইরর মেসেজটা দেখেন, এখানে কিন্তু ইরর মেসেজটা কল করছি। এই ইরর মেসেজটা আবার কাকে ধরতেছে? ওই যে গেট মেসেজকে ধরতেছে। এই গেট মেসেজটা কোত্থেকে পাইতেছে? এই এক্সেপশন থেকে পাইতেছে। বুঝলি স্যার? তো এই এক্সেপশনটা কে তৈরি করছে? আবার পিএইচপি তৈরি করছে। যাই হোক, নিচেরটা যদি ঝামেলা মনে করেন, সেটা শুধু উপরেরটা দেখেন। ট্রাই মানে এটা চেষ্টা করো এর ভেতরে কাজটা হবে কিনা। যদি না পারে, তাহলে এই যে কেচের মধ্যে যেটা আছে সেই কাজটা হবে। আচ্ছা, এখানে যে 10 নম্বর লাইনে ইকো হ্যাঁ $ই, এর কি লেখার সিস্টেম এরকমই, হাইফেন গ্রেটার দেন গেট হ্যাঁ, মেসেজ? এইটা হচ্ছে অবজেক্ট অপারেটর। হ্যাঁ, এইটা কেন দিছি? কারণ এই যে এইটা আসছে এখানে, এটা হলো এক্সেপশনটাকে ভেরিয়েবল। আমি কিসে রাখছে? হ্যাঁ, এক্সেপশনটাকে কনভার্ট করে এই ভেরিয়েবলের মধ্যে নিয়ে রাখছি। এক্স এক্সপ্লো এক্সপি লোড নাকি এক্সপি লোড তো কনভার্ট করে। ও এক্সপ্লোড, এক্সপ্লোড ওটা হচ্ছে ফাংশন, ওটা কি করে? ওটা অ্যারে কে কনভার্ট করে, তাই না? ও আর হ্যাঁ, এটা হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। ক্লাসকে কনভার্ট করতেছে, এই ক্লাসটাকে ইনস্ট্যান্স তৈরি করতেছে। মানে এই ক্লাসের ভেতরে ফাংশন আছে গেট মেসেজ। তো এই ক্লাসটাকে অ্যাক্সেস করার জন্য আগে তার ইনস্ট্যান্স তৈরি করছি কি দেন ওই এর ভেতরে ঢুকে আমি ওই যে গেট মেসেজটা নিচ্ছি। দেখেন এই ক্লাসের একটা আছে যে মাই এক্সেপশন, এই ক্লাসের একটা ফাংশন আছে কি ইরোর মেসেজ। তাহলে এখানে দেখেন কি করছি, মাই এক্সেপশন ক্লাসটাকে কনভার্ট করে কার মধ্যে নিছি? এর মধ্যে নিছি। দেন এই যে এর ভেতরে ঢুকে আমি কাকে ধরতেছি? এই যে ইরর মেসেজটাকে ধরতেছি। তার মানে ভাই ক্লাসের আমাদের ভেতরে অবজেক্ট কোনো কিছু ধরতে চান, তখন সেটা কনভার্ট করতে হয়। বলেন। হ্যাঁ ভাই আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আছে নাকি কিন্তু একটা ক্লাস? হ্যাঁ 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 হ্যাঁ, আছে আছে। ওই যে আপনার কোর্স ওইটা না আউটলাইনে আছে করলে ওগুলো। আসলে এটা মানে বোঝা মুশকিল আসলে। সবকিছু খালি নতুন ট্রাই নতুন কেসের, লাগছে। ট্রাই কেসের কনসেপ্টটা খালি বুঝেন তাহলে। যে ট্রাই আচ্ছা করো, স্যার, এটার ভেতরের স্যার, কাজটা হলে হলো, না হলে কেচের ভেতরের কাজটা হলো। হ্যাঁ বলেন। স্যার, জি, আমি আরেকবার বলি। 9 নম্বর লাইনে আমি হচ্ছে এই কাজ হয় না এটা ঢুকাই দিলাম হচ্ছে এক্সেপশনে। এক্সেপশনাল, হ্যাঁ নয় হ্যাঁ। নাম্বার লাইনে না না বললেন আবার না।
এটা কনভার্ট করে আমি এই ভেরিয়েবলে ঢুকাইলাম, হ্যাঁ ডলার হ্যাঁ সাইন হ্যাঁ ই, এই হ্যাঁ ভেরিয়েবলে হ্যাঁ ঢুকাই দিলাম, এই তো। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তারপর ওই ইকো তো। করে, হ্যাঁ ওই ইকো ই এর ভেতরে ঢুকে গেট মেসেজ ফাংশনটা নিয়ে আসলাম। ও, ওইভাবে ঢোকা লাগে, মানে হুম হাইফেন হুম, ডেটা এইভাবে দেয় এর ভিতর কনভার্ট ঢুকে। করবে। ও, এই যে এখন বুঝছি, এটা ওইটুকুই হচ্ছে বুঝছি। অবজেক্ট ওরিয়েন্টেড একটা অপারেটর। এইভাবে আমি ওর ভেতরে ঢুকতে পারি। যে কোনো কিছুই মানে অবজেক্ট ওরিয়েন্টে হুম, ওইভাবে ঢোকা লাগে। ওভাবে ঢোকা লাগে। যেমন ও, এটাও কে মাই এক্সেপশন কি, এটাও ক্লাস। ওই ক্লাসের ভেতরে ঢুকে আমি এই যে এটা একটা ফাংশন না, ইরর মেসেজ। তো ইরর মেসেজ বাইরে থেকে সরাসরি ধরতে পারবো না। আমাকে ধরতে হবে কি, এই মাই এক্সেপশন ক্লাসটাকে, এটার একটা ইনস্ট্যান্স তৈরি করলাম বা কোডটাকে কনভার্ট করে এই এমির মধ্যে রাখলাম। দেন কি বললাম, এই এমির মধ্যে ঢুকে ইরর মেসেজটা করবো। এই যে ইরর মেসেজ ফাংশন এখানে তৈরি করছি না, ওইভাবে নিয়ে আসতে হয় স্যার আমি অবজেক্ট গবের ওরিয়েন্টেড প্রিসিডেন্ট। গবের ছাত্র তো, আমি নিচের টুকু বুঝছি, কিন্তু এই ক্লাস 15 নাম্বার থেকে 21 নাম্বার লাইন ওইভাবে ধরা আমি বুঝতেছি না। আচ্ছা নিচের ঠিক টুকু আছে, বুঝছি। আপনাদের সমস্যা নেই। ক্লাসটা আমি এই যে এখানে আছে তো, ও কি আছে, এরপর আপনার এরপরে মাইস্কুয়েল ধরবো। হ্যাঁ, মাইস্কুয়েলের পরে আমি এই যে প্রজেক্টের আগে অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি করাই নেবো। এখানে যা যা আছে সেগুলো করে নেবো, এখানে ক্লাস কিভাবে তৈরি করে, কি কি ইউজ হয়, সব দেখাই নেবো। একটু অ্যাডভান্স লেভেলের জিনিস, তারপরে বুঝা থাকলো আর কি। হ্যাঁ, তাহলে ভালো হয়, কারণ যদি সামনের ক্লাসে উম, এরকম কিছু কিছু জিনিস আইসা পড়ে, বুঝতে ঝামেলা। ঠিক আছে, সমস্যা নাই। ফিল্টারটা ইউজ করছেন? ফিল্টার একটা ইউজ করছো তাই না? এটা তো শুধু যে ইমেইলই তো ইউজ করা হয়েছে ও, মনে হয়। ডেট টাইম আছে তো। আচ্ছা, ডেট টাইমটা দেখাবো না একটু পরে। ফিল্টারটা ছোট আছে, ফিল্টারটা দেখাই দিই। ফিল্টার দিয়ে আমরা কি করছি, শুধু ইমেল করছি, আর কি কিছু হ্যাঁ, করতে পারি না? অল্প কিছু তো ফিল্টার করা যায়। আন্ডারস্কোর var, ওই অনেক কিছুটা একটু দেখায় রাখি। হ্যাঁ, আমি কাকে এডিট করতে চাচ্ছি, এখানে যে কোনো একটা তথ্য থাকতে পারে। হ্যাঁ, মনে করেন 1 2 3 থাকলে এইখানে আমি বললাম হচ্ছে যে ফিল্টার আন্ডারস্কোর ভ্যালিডেট আন্ডারস্কোর কি আছে, ইমেল আছে, তাহলে এটা পাশেরটা ইমেল কিনা এটা চেক করবে। ইমেল ছাড়া আর কি কি আছে, ইন্টেজার কিনা সেটা চেক করবে। তাহলে এটা তো ট্রু দিবে তাই না? এটা হচ্ছে ইন্টেজার কিনা। ইন্টেজার ছাড়া আর কি আছে, প্লট আছে। বুলিয়ান আছে, ইউআরএল আছে, ম্যাক আইডি যেটা সেটা আছে, ডোমিন নেম কিটা সেটা আছে, রেগুলার ম্যাকটা জিনিস রিজেক্ট। হ্যাঁ, ম্যাকটা জিনিস। ম্যাক হচ্ছে হচ্ছে ডিভাইসের একটা ইয়া থাকে, নাম্বার থাকে, ম্যাক আইডি বলে। ধরেন আমার এটা ল্যাপটপ, আমার এই ল্যাপটপের এগেনস্টে একটা নাম্বার আছে ডিভাইসের, এটাকে বলা হয় ম্যাক আইডি। আপনার হচ্ছে গিয়ে ম্যাকবুক না, আবার এটা ধরেন আপনি অ্যাপেলের আইফোন ম্যাকবুক ইউজ করেন, ওই ডিভাইসের এগেনস্টে একটা নাম্বার আছে। এটা হচ্ছে গিয়ে যারা হচ্ছে সিকিউরিটি পারপাস কাজ করে, তারা হচ্ছে কোন ইউজার আপনার ওয়েবসাইটে ঢুকলো বা কে হ্যাক করার চেষ্টা করছে তাকে ট্র্যাক করার জন্য ইউজ হয়। জি, এটা হচ্ছে ম্যাক আইডি। আইপি অ্যাড্রেস চিনেন না আপনার? আইপি অ্যাড্রেস হচ্ছে একটা ইউনিক অ্যাড্রেস থাকে তাই না, যে মনে যেটা পড়েছে ম্যাক আইডি নামে একটা আইডি থাকে প্রত্যেকটা ডিভাইস। স্যার আইপি অ্যাড্রেস মানে একটা নাম্বার থাকে, এটা বুঝি, আসলে আইপি জিনিসটা কি এটা তো বুঝি না। ওই ওইটা আমরা তো শেয়ার আইপি ইউজ করি, এর জন্য আমাদের আইপি অ্যাড্রেস দেখা যায় অনেকটা ট্র্যাক হয়ে যায়। কিন্তু নর্মালি যেটা থাকে বিদেশে বিশেষ করে, আপনি কোন ইউজার, কোন ইন্টারনেট ইউজার, ওইটার এগেনস্ট একটা অ্যাড্রেস থাকে, আইপি অ্যাড্রেস থাকে, ওইটা হচ্ছে গিয়ে ট্র্যাক করার জন্য ইউজ হয়। আইপি কি? আইপি কি ইন্টারনেট প্রোটোকল নাকি? জানি না তো। না, নেটওয়ার্কিং এর দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস হচ্ছে অ্যান ইন্টারনেট প্রোটোকল। এটা কি করতে হয়, ইউনিক নাম্বার নিউমেরিক্যাল আইডেন্টিফাই ফর এভরি ডিভাইস অর নেটওয়ার্ক দ্যাট কানেক্ট টু দা ইন্টারনেট। আইপি অ্যাড্রেস একটা ইউনিক নাম্বার, সেটা কি ইন্টারনেটের সাথে কানেক্ট হয় প্রত্যেকটা ও, ডিভাইসের জন্য। নিয়ম হচ্ছে প্রত্যেকটা ডিভাইসের জন্য, কিন্তু আমরা নর্মালি নেটওয়ার্ক ইউজ করি। দেখা যায় আমি হাজারিবাগে থাকি তো, ঢাকার, আমার এলাকায় যারা ঢুকে তার একই নেটওয়ার্কও দেখা যায়, আইপিও একই দেখায়, কিন্তু আসলে এটা উচিত না। নর্মালি ডিভাইসের জন্য আলাদা আলাদা আইপি থাকা উচিত, বিদেশে যেটা হয় ইউনিক আইপি থাকে। যেমন আমরা ওয়াইফাই চালাই, ওখানে
কিভাবে কানেক্ট হবে? ওইখানেও সেম হয়ে যায়, তাই না? আইপি অ্যাড্রেস সেম হয়ে যায়। আমি যদি এখানে লিখি হোয়াট ইজ মাই আইপি, আইডি কেন লিখছি, আইপি অ্যাড্রেস, তাহলে এখানে হচ্ছে গিয়ে আমি যদি ঢুকি আমার আইপি অ্যাড্রেসটা ঢুকি দেখাচ্ছে, তাই না? এই যে IPv4, এটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেস। নট সিক্স, আমার আইএসপি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কি, FNF অনলাইন, এটা ঢুকেছে। এখন যদি আমার এই ওয়াইফাই আরেকজন যদি ঢুকে, তারও সেম জিনিস দেখাবো, বুঝছেন? মানে আইপি সেম দেখাইবো? আইপি সেম দেখাবে। হ্যাঁ। আবার যদি শেয়ার্ড আইপি হয়ে, হ্যাঁ, আমার যে FNF অনলাইন সে যেটা আমাকে দিছে, সে যদি আমাকে শেয়ার্ড আইপি দিয়ে দেয়, তাহলে তো কথাই নেই, আমার পাশের বাসায় যে ঢুকবে তারও সেম আইপি দেখাবে। শেয়ার্ড আইপি মানে সে মানে শেয়ার করা, কি আইপি অ্যাড্রেস। তো ওইখানে এর জন্য ওই যে সংজ্ঞাটা দেখলেন না একটু আগে, সংজ্ঞাটার মধ্যে এর জন্য ওইটা লিখছে হচ্ছে কি, আপনার কি বলে, এভরি ডিভাইস অর নেটওয়ার্ক লিখে দিচ্ছে। তো এটা ইন্টারনেটের সাথে বুঝলাম। কানেক্টেড হয় এই আইপির এগেনস্টে আর কি। আসেন জেসন, জেসনও ছোট ইনকোড ডিকোড দেখায়নি, জেসন তারপর মেলা হচ্ছে আমি জায়গায় ডেটটা দেখি, মানে জেসনের দরকার খুব। দুইটা ফাংশন ইউজ করবেন হয়ে যাবে। একটা হচ্ছে জেসন ডট এনকোড, এটার ভিতরে জেসন ডাটাটা কি করে দিবে, তৈরি করে দিব। আর একটা হচ্ছে জেসন ডট ডিকোড, নাকি জেসন ডট ডিকোড। আচ্ছা, যে আমি একটা ভেরিয়েবল নিয়ে, হ্যাঁ, একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে তৈরি করি, ইয়ারে অ্যাসোসিয়েটিভ অ্যারে, এটার ভিতরে অনেকগুলা ডাটা দিয়ে দিলাম, আর দুইটা নিয়ে নিলাম, আমার নাম দিলাম আর একটা এইচ দিয়ে দিলাম আন্দাজে, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে আমার কি, ক্যাপস লোকেটিভ ফ্লেক্সিবল অ্যাসোসিয়েটিভ অ্যারে একটা। তো এই অ্যারেটাকে আমি জেসনে কনভার্ট করব। তাহলে কিছু না, ভেরিয়েবলটা আমি এটার ভিতরে দিয়ে দিলাম। কনভার্ট করার পরে নিচেরটা কমেন্ট করি, তাহলে এইটা যদি এখন আমি ইকো করি, তাহলে বুঝতে পারবেন যে এটা কিরকম আসছে। দেখেন এটা জেসনে কনভার্ট হয়ে গেছে। জেসন ডাটা কি চিনেন? না। না ভাই। জাভা স্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন, দেখতে সিএসএস এর মতো, একটা প্রপার্টি থাকে আর একটা কি ভ্যালু থাকে, আর ডাটাগুলা সেপারেট থাকে, নর্মাল সিএসএস এ থাকে হচ্ছে সেমিকোলন দিয়ে, আর এইটা সেপারেট করা হয় কি দিয়ে, কমা দিয়ে। কলন? না, কমা, কমা। কমা দিছে? হুম। আবার একটু জায়গায় দাঁড়ান, জায়গায় বড় করে কলন নেই। দেখাই, বড় করে দেখাই কি দেখাচ্ছে। এবার এবারে দেখা যাচ্ছে, প্রথমে তো আমরা পুলিশটা মনে হয়েছে। আচ্ছা, তো এটা হচ্ছে জেসন ডাটা, একটা প্রপার্টি, একটা ভ্যালু, কমা দিয়ে আবার আরেকটা প্রপার্টি, আবার একটা ভ্যালু। তাহলে পিএইচপি ডাটাটাকে আমি সুন্দর মতো জেসনে কনভার্ট করে ফেলছি, দেখছেন? মনে করেন কিন্তু আরেকটু দিয়ে নেমের দিই পরে তো, আপনার। নেমের পরে তো কলন নাই কে? এখানে তো আমরা কলন দিই নাই এর ভিতরে। এটা তো পিএইচপি আরে, হ্যাঁ। আর এইটা তো কি যেন বলে, জেসন ডাটা। মানে এন কোড না কি দিছেন ওটাতে কনভার্ট হইলো? কনভার্ট হয়ে গেছে, পিএইচপি নেমে। অ্যারেটা জেসনে কনভার্ট হয়ে গেছে, দেখছেন? হ্যাঁ। তাহলে আবার মনে নেম, করেন, নেম হ্যাঁ, এজ নেম, লোকেশনের পরে এমনি অটোমেটিক কলন পাবো, কারণ বোঝাই যাইতেছে যে এখানে কলনের দরকার, হ্যাঁ, সেই এটা হিসেবে পায়। সিএসএস এর মতো, দেখছেন? হ্যাঁ হ্যাঁ, একটা সিএসএস। প্রপার্টি কোলন, একটা ভ্যালু, আর হুম। ওইখানে নর্মাল সিএসএস এর সেমিকোলন দেয়, এখানে কি দেয়, কমা। এভাবে কাজ করতেছে। জেসন ডাটা কি কি কাজে লাগে ভাইয়া? এপিআই তে কাজে লাগে। এটা একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বলতে পারেন, যেমন ইংলিশ একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তাই না? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনি যদি পিএইচপি দিয়ে জাভা স্ক্রিপ্টের সাথে কথা বলতে চান, পিএইচপির সাথে যদি পাইথনের সাথে কথা বলতে চান, বা জাভার সাথে কথা বলতে চান, তখন পিএইচপির ভাষাটাকে আপনার জেসনে কনভার্ট করে দেন ওই যে পাইথনের যে ইউআরএল থাকে সেখানে হিট করতে হবে। আবার পাইথন দিয়ে পিএইচপির সাথে কথা বলতে চান, পাইথনের ভাষা তো পিএইচপি বুঝবে না, পাইথন কি করবে, ওর ডাটাটাকে এর মনে করেন এই যে জেসনে কনভার্ট করলো, করে পিএইচপির কাছে পাঠাইলো, তারপর মনে করেন ওর ডাটাটা আপনি পাইলেন, পাওয়ার পরে কি করবেন, এই যে ডিকোডের মধ্যে আপনি এই জেসন ডাটাটা দিয়ে দেন।
এই হয় নাই। এই যে এটা হচ্ছে জেসন ডাটা, হ্যাঁ, এটা আমি ডিকোডের মধ্যে দিয়ে দিলাম। এটা দেখেন, এটা এটা কি আপনি লেহে? ডিসেম্বর টাকা একটা ভেরিয়েবলের মধ্যে রাখলে ভেরিয়েবলের মধ্যে রাখবো? যে রাখা যায়। আরে না, এটা ইনভার্টেড কমার ভেতরে রাখতে হবে, এর জন্য এরর দিচ্ছে। এটা একটা স্ট্রিং আকারে আসবে, হ্যাঁ, এর জন্য এররটা দিচ্ছে। তাহলে এখন যদি আমি রিলোড দিই, ওইটাতে ইকো করি নাই, চলেন ইকো করি। ও ইকো করলে হবে না, এরর দিব। যে আমি একটা, এটা ভার্ডাম করে দিই, হ্যাঁ, কি করে দিই, ভার্ডাম। ভার্ডাম দিয়ে আমি এর ভিতরে এটা করে দিই, অথবা প্রিন্টার করে দিতে পারি না, প্রিন্টার করে দিই। আচ্ছা, আগে ভার্ডাম দিয়ে দেখেন কি আসে। এই যে একটা অ্যারেতে কনভার্ট হয়ে গেছে না আবার। জি। মাল্টি আরে। সেকেন্ড ব্র্যাকেট কোত্থেকে আসছে? এই যে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট চলে আসছে। প্রিন্ট আর দিয়ে দিই, PRI এন্ড প্রিন্ট আন্ডারস্কোর আর। একটু রিলোড দিই। আচ্ছা, খারাপ আসে না। এটা ইকো করি, প্রি ট্যাগের মধ্যে দিয়ে দিব। আচ্ছা, ব্রেক দিয়ে দিই, তাও হয়। এসটিডি স্টুডেন্ট ক্লাস এটা কোন ক্লাস থেকে আইলো? অবজেক্ট, এখানে কোথাও আমি ক্লাস নিচ্ছি? ক্লাস নেব। আচ্ছা, আমি যদি ইকো দিয়ে দিই কি, জেসন ডাটা প্রি আমরা ট্যাগ কেন নাই। কেন ব্যবহার করবো ভাইয়া? ওই যে অন্য ল্যাঙ্গুয়েজের সাথে যোগাযোগ স্থাপন করার জন্য, পাইথন অথবা আপনার কি বলে জাভা স্ক্রিপ্ট, এদের সাথে আপনি PHP যোগাযোগ স্থাপন করবেন। তাহলে তো এটা তো আমাকে ইয়াতে দিয়ে দিছে, অবজেক্টে কনভার্ট করতে করে দিছে। কি জেসন ডিকোড করে দিছে, তাই না? আমি যদি সেকেন্ড ব্র্যাকেট এখানে না দিই, তাহলে কি হয় দেখি। এটা বেচারাই গায়েব হয়ে গেছে। আর যদি এটা দিই, ইনভাইটেড তো বেশি হয়ে গেছে গা। সেকেন্ড ব্র্যাকেট তুলে দিলে ইনভাইটেড খুব বেশি। হুম, এখানে একটা কাজ করি, আমি কি দেখি আমাকে AI কি দেয়। এখানে বলি জেসন ডিকোড, এটাই তো দিছে। জেসন হচ্ছে এটা, ডিকোডেড জেসন ডিকোড, ও লাস্টে ট্রু দিয়ে দিছে। তাহলে এটা আমি প্রিন্টার করে দিই, হ্যাঁ? ইকো আগে নিয়ে গিয়ে প্রি ট্যাগ, প্রি ট্যাগ নিয়ে দেন হচ্ছে কি এটা প্রিন্টার ডিকোডেডটা দিয়ে দিছে, এটা দিয়ে দিছে। এইটা ঠিকঠাক মতো হবে। আগেরটা ক্লাসে কনভার্ট হয়ে গেছিল, এখন জিনিসটা কিসে আসছে, অ্যারেতে আসছে। আরে তাহলে জাস্ট কমা দিয়ে সেকেন্ডটা ট্রু করে দিবেন। এটা যদি না দিয়ে দেন তাহলে কিন্তু ওই যে ক্লাসে কনভার্ট হয়ে যায়, বুঝছেন, এই যে ক্লাসে কনভার্ট হয়ে যায়, স্টুডেন্ট অবজেক্ট সামথিং হয়ে যায়। তাহলে এটা আমি ট্রু দিয়ে দিলাম, সেকেন্ড প্যারামিটার দিতে হবে, তাহলে গিয়ে জিনিসটা অ্যারেতে কনভার্ট হচ্ছে। তাহলে ছিল হচ্ছে জেসন ডাটা, কনভার্ট হয়ে যাচ্ছে কিসে, অ্যারেতে। আর জেসন ডাটা আবারও বলি কি কাজে ইউজ হয়, আপনি যদি এপিআই বানাইতে চান। এপিআই মানে কি, PHP দিয়ে ব্যাকএন্ডের কাজ করবেন, ফ্রন্ট এন্ডে আপনি যে কোনো কিছু ইউজ করতে পারবেন, হয়তো রিয়াক্ট ইউজ করবেন বা অ্যাঙ্গুলার JS ইউজ করবেন। সেইভাবে তার সাথে কমিউনিকেট করার জন্য সেভাবে এপিআই তৈরি করলেন। তখন হচ্ছে কি আপনার এই জেসন ডাটাতে ডাটা থ্রো করা লাগে, জেসন ডাটা থেকে ডাটা গেট করা লাগে। বেশ আর বুঝতে পারছি স্যার। আপনি রিয়াক্ট জানেন? হ্যাঁ হ্যাঁ, মার্ন স্ট্যাক জানি তো। রিয়াক্ট খুব বেশি জনপ্রিয়। এর মধ্যে কি আছে আর কতদিন লাগবে শিখতে?
জাভাস্ক্রিপ্ট পারেন? যতখানি পারেন হবে। বেসিক। আহ, শুরু করেন, রিয়াক্ট ভিডিও দেখেন, 5-6 মাস লাগবে। ওয়াল্লাহ এত কে? অনেক প্যাকেজ আছে তো, রিয়াক্টের মধ্যে প্রচুর প্যাকেজ আছে, প্যাকেজ গুলো আয়ত্ত করতে সময় লাগে। আচ্ছা, এটা পরে, আমি আজকে ডেট টাইম পর্যন্ত দেখাই, পরে তার ওই যে পিএইচপি ফাইল ফিল্টার সিস্টেম নেক্সট দিন ফিল্টারটা দেখাবো। ফিল্টারটা মানে এক্সাম্পল দেখলাম না যে যদি সামনে যদি ইন্টিজার থাকে। হ্যাঁ, হ্যাঁ, আমি হ্যাঁ, 1 2 3 হ্যাঁ, লিখছি ইন্টিজার, আমি ফিল্টার করলাম, মানে এটা কি দেখাইবো আউটপুটে কি এটা কি, না এটা ট্রু দিবে অথবা ফলস দিবে। মানে বুলিয়ান দ্বারা বোঝাইবো। যেমন ওখানে যদি স্ট্রিং দিই। আইএনটি দেন তাহলে কি হবে? স্ট্রিং নাই, ইন্টেজার মানে কি, এই পাশের সংখ্যা। যে ভ্যালুটা এটা ইন্টেজার কিনা। আইএনটি ছাড়া যে ম্যাক দিছিলাম, আর কি আছে, ইমেল আছে, যে পাশের যে ভ্যালুটা আছে সেটা ইমেল কিনা, তাহলে এটা ফলস দিবে, যে পাশের ভ্যালুটা ইমেল না। মানে চেক করার জন্য সামনে যে ভ্যালু চেক দেবো সেটা করার ঠিক জন্য। আছে কিনা মানে। হ্যাঁ, বুঝতে পারছি। এছাড়া আর কি আছে, ট্রু ফলস আছে, ইউআরএল আছে। ইউআরএল দিলে কি হবে, যে পাশের যেটা আছে সেটা কোনো ইউআরএল কিনা। ওখানে ডাইরেক্ট ইউআরএল বসিয়ে দিলে হবে। হ্যাঁ, এখানে ইউআরএল টা চেক করবে, এখানে 1 2 3 আছে তার মানে ফলস দিবে। আর যদি এখানে ওয়েবসাইটের অ্যাড্রেস থাকে তাহলে ও চেক করে ট্রু দিবে, হ্যাঁ এটা ইউআরএল। ইফ এলস এর মধ্যে বেশি ইউজ হয়। ওকে। আচ্ছা আসেন আজকে একটু ডেট শিখাই, ডেট শিখে আপনাদের ছুটি দিয়ে দিই। ডেট ডট পিএইচপি, ডেটটা কি কারণে ইউজ হয়? তারিখ দেখানোর কারণে ইউজ হয়। হ্যাঁ, উদাহরণ দিই, ইকো করি আমার ডেট ফাংশন, পিএইচপি তে ফাংশনটার নাম কি, ডেট ফাংশন। এখানে আমি কি কি দেখতে চাই সেটা দিতে হবে। মনে করেন আমি এখানে দেখতে চাই ডেটের মধ্যে প্রথমে দিন দেখতে চাই, তাহলে ইনভার্টেড করার দিনের জন্য দিয়ে দিলাম ডি। তারপর হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ দিতে পারি, ড্যাশ দিতে পারি, যেটা আপনি স্টাইল করে দেখাইতে চান। মান্থের জন্য দিয়ে দিলাম এম, আর ইয়ারের জন্য কি, ওয়াই। এটা যদি আমি একটু প্রিন্ট করি, দেখেন কি আসে। এই যে আজকের তারিখ আসছে, তাই না? আজকের তারিখ আসছে, আজকের তারিখ হচ্ছে কি কত, 14 তারিখ। কত, জি স্যার, সত্যি? কালকে 15 তারিখ হ্যাঁ, আর্জেন্টিনার খেলা। আচ্ছা, তাহলে এই ডিটা রিসেস। এখন দেখেন, এইটাই যদি আমি একটু ডুপ্লিকেট করি, ওইটার সাথে ব্রেক দিয়ে দিই যাতে পরেরটা পরের লাইনে যায়। হ্যাঁ, আর এখানে ডি এম ওয়াই উল্টা পাল্টা করে দিলে ওরকমই আসবে, ইয়ার ইয়ার, হ্যাঁ, তারপরে এম। এমটা আগে দেন, ডিটা পরে দেন, তাহলে সেভাবে আসবে। এম হচ্ছে মান, ডি হচ্ছে date। আচ্ছা, এখানে রিলোড দে, দেখেন এখন শুরুতে মান্থ আসছে। আবার ওই যে মাঝখানে ড্যাশ দিছি, ড্যাশ চলে আসছে, দেখছেন? জি আবার স্যার। এখানে এমটা যদি বড় হাতের দিয়ে দিই, তাহলে দেখেন কি আসে, মাসের প্রথম 3 অক্ষর আসছে। ও, নাই। আবার ওয়াইটা যদি বড় হাতের দিয়ে দিই, তাহলে দেখেন কি আসছে, বছরের 4 অক্ষর আসছে, তাই না? জি স্যার। হুম। এরপরে আমি যেটা করতে পারি, আচ্ছা ওয়াই ছোট দিলে এটা আসে, বড় দিলে এটা আসে। এখন কি করতে পারি দেখেন, আরো জিনিস দেখায়। আমি যদি ডিটা বড় হাতে দিই তাহলে কি আসে, সেই সপ্তাহের প্রথম 3 অক্ষর আসে। তাই উপরে ডি দিই বড় হাতের, আমি এখানে ডি না দিয়ে বললাম হচ্ছে গিয়ে এখানে এল, ছোট হাতের এল। তাহলে দেখেন এখানে কি আসছে, পুরা সপ্তাহ আসছে। তা বড় হাতের দিয়ে দিলে সান আসছে, আর ছোট হাতের এল দিলে ফুল লেন্থের সানডে আসছে। হ্যাঁ, এইটা ডুপ্লিকেট করি, আরেকটা দিয়ে দিতে চাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে আমি এম এর জায়গায় দিয়ে দিলাম এফ, এফ ফর ফুল। আরে বড় হাতের এফ হবে, ধুর। ওকে, তাহলে দেখেন রিলোড দিলাম,
তাহলে আগেরটায় কি শুধু জুল আসছে, এখন কি আসছে পুরা মাসটা, ফুল মান্থ চলে আসছে জুলাই। ঠিক আছে, এইভাবে আমরা চাইলে ডেট গুলা দেখাইতে পারি। আবার যদি মনে করেন আওয়ার মিনিট সেকেন্ড দেখাবেন, তাহলে এখানে দেখান যে এইচ আই মিনিট আই দিয়ে হয়, হ্যাঁ, কারণ ওই যে এম দিয়ে তো মান্থ হয়ে গেছে, তা এম দিয়ে আর মিনিট দিতে পারতেছে না। মিনিটের মিনিট বানান কি, MINUTE, তাহলে সেকেন্ড অক্ষর হচ্ছে আই, তাহলে এখানে সেই আইটা দিয়ে দিলাম, আর এখানে এস দিয়ে দিলাম। ঠিক আছে, এস ফর কি সেকেন্ড। এখন যদি দেখি আউটপুট, হুম, এই যে 7টা 46 বাজে, কিন্তু এটা আমার টাইমের সাথে ম্যাচ করতেছে না, তাই না? জি স্যার। হুম। স্যার তো আই দ্বারা এইখানে হচ্ছে, বলে যে এইচ হচ্ছে আওয়ার, এইট ঘন্টা। হচ্ছে আওয়ার, হ্যাঁ, হুম। আর আই দ্বারা মানে শেষ বুঝাইলেন। আর যারা হচ্ছে মিনিট, ও, এস আই দ্বারা দ্বারা হচ্ছে মিনিট। সেকেন্ড। হ্যাঁ, কারণ এম দিয়ে মিনিট বুঝাইতে পারবে না, কারণ কি এম দিয়ে অলরেডি মান্থ বুঝাই ফেলছে। তো মিনিটের দ্বিতীয় অক্ষর কি, MI, তাই না? এই জন্য আই দ্বারা মিনিট বুঝাচ্ছে। ঠিক আছে। এই যে মিনিট বানান কি, MINUT, জি স্যার। তাহলে এখানে সেকেন্ড অক্ষর কি, আই, এই আই। আই দিয়ে মিনিট বুঝাচ্ছে। এখানে বলি ডেট, ডিফল্ট টাইম জোন সেট এশিয়া ঢাকা দিয়ে দিলাম। বললাম ভাই তুমি তো আমাকে 7টা দেখাচ্ছ, অন্য দেশের টাইম দেখাচ্ছ, তুমি ঢাকার টাইম দেখাও। এই যে ঢাকার টাইম এখন দেখাচ্ছ, তাই না? তবে এখানে যদি ছোট হাতে দিই যে PM, 11:47 PM। শুধু দিলাম তাই হয়ে গেল। হম, এখানে এইচটা বড় হাতে দিই দ্বিতীয় লাইনে, হ্যাঁ, হুম। তাহলে দেখেন আওয়ারটা 24 ঘন্টায় চলে আসছে। তাহলে পিএমও অ্যাড করা যায়, কিন্তু 24 ঘন্টার সাথে AM PM অ্যাড করা মানায় না অ্যাকচুয়ালি, হ্যাঁ। আমি ছোটটাই আনলাম পরে, কিন্তু এখানে এটা বড় হাতে দিয়ে দিলাম, দেখেন কি হয়। আগের পিএমটা ছোট হাতের, এখন পিএমটা বড় হাতের। অনেক সুন্দর আছে, পিএইচপি দিয়ে তো দেখি অনেক কিছুই করা যায়। জি, অনেক সুন্দর। আচ্ছা, নিজের মতো টাইম দেওয়া যায় একটা, হ্যাঁ, এটাকে বলে MK টাইম, মানে মেক স্যার টাইম। সেকেন্ড চলমান করা যাবে না টাকার সাথে? জাভাস্ক্রিপ্ট লাগে, PHP তো ও। সার্ভার সাইড। PHP দিয়ে এটা করতে গেলে দেখেন সার্ভার থেকে ইউজারের কম্পিউটারে যাবে, আবার ইউজারের থেকে সার্ভারের কম্পিউটারে আসবে, প্রচুর কষ্ট হয়ে যাবে, মানে প্রচুর ভারী হয়ে যাবে, তাই না? হুম। আর জাভাস্ক্রিপ্ট হলে ব্রাউজারের মধ্যে জিনিসটা হয়ে যেত, ওই আর কি। এমকে টাইম হচ্ছে টাইম তৈরি করে, দেখেন আমি একটা টাইম তৈরি করে দিব, যে আওয়ার দিব, মিনিট দিব, সেকেন্ড দিব, মান্থ দিব, ডে দিব, ইয়ার দিব। তাহলে দেখেন, ডেট ফাংশন আগে আমি এমকে টাইম দিয়ে তৈরি করে নিই, ইকো পরে। দিয়ে দিলাম একটা ভেরিয়েবল মাই টাইম, মানে আমার ইচ্ছা মতো একটা টাইম নিয়ে নিলাম, নিয়ে বললাম এমকে টাইমের ভিতরে প্রথমটা কি আওয়ার, পরেরটা কি মিনিট, পরেরটা সেকেন্ড, তারপরেরটা কত মান্থ, তারপরেরটা তারপরেরটা কি ইয়ার, আচ্ছা 2024 দিই, মান্থ যে আগস্টের 4 তারিখ দিই, দেখি এই দিন আমার কি বার পরে, বা এই দিন পুরো জিনিসটা দেখতে চাচ্ছি, তাহলে জাস্ট ইকো করে কি আমি ডেট দিয়ে দিলাম, ডেটের মধ্যে যে এই জিনিসগুলো পার করে দিলাম, আওয়ার মিনিট সেকেন্ডও দিলাম না, জান শুধু ওইটুকু দেখতে চাই। তাহলে দেখি আউটপুটে কি আসে, রবিবার পরে, তাই না? 4ই আগস্ট 2024 কি রবিবার পরে। আবার মনে করেন আওয়ার মিনিট সেকেন্ড এটা 00 করে দিই, সমস্যা নেই। আওয়ার মিনিট, যেহেতু আমি দেখাচ্ছি না জিনিসটা, তাই না? মান্থ হচ্ছে আপনার 9, ডে হচ্ছে 10, দেখি এটা কি বার করে, সানডে মানডে টুয়েসডেতে পড়ছে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এইভাবে হচ্ছে কি আমি জিনিসটা পার করতে পারি।
এম কে টাইম দিয়ে তাহলে আমার ইচ্ছা মতো সময় বানায়, সেই সময়টা আমি ইউজারকে চাইলে দেখাইতে পারি। এটা হচ্ছে এম কে টাইমের ফাংশন। আরেকটা আছে খুবই পপুলার ফাংশন, সেটা হচ্ছে str টু টাইম। এটা হচ্ছে গিয়ে স্ট্রিং কে টাইমে কনভার্ট করে। হ্যাঁ, জাস্ট আপনি, আচ্ছা মাই টাইম টু দিলাম, str টু টাইমের ভিতরে কি দিয়ে দিলাম, নাও। এখন আমি ওই যে ডেটের মধ্যে ডেটটা দিলাম, সাথে গিয়ে এই যে মাই টাইম টু যদি পাস করে দিই, তাহলে আমাকে কি দেখাবে, এই মুহূর্তের সময়টা দেখাবে। চলে আসছে, দেখছেন? নাও, আমি আজকে না, আমি কালকের সময় দেখতে চাই, তাহলে আমি এখানে বললাম কি, নেক্সট সানডে টুমরো। না, নেক্সট ডে, অথবা টুমরো দিয়ে দিই নাকি। দেখি তো ও যে এটা ধরতে পারে কিনা। জি স্যার, এটা বুঝতে পারি কিনা দেখি। হ্যাঁ, কালকে 15 তারিখ, বুঝছে। ধরতে পেরেছে, দেখছেন? জি স্যার। আরো ইয়া করতে পারি, নেক্সট সানডে মানে আগামী রবিবার। আর আজকে তো রবিবার পার হয়ে গেছে, তাই না? জি হুম, স্যার। দেখি আগামী রবিবার কত তারিখ পরে। হ্যাঁ, 21 তারিখ পরে আগামী রবিবার, বুঝছো? জি স্যার, ফাইন। এছাড়াও আরো কিছু আছে, যেমন হচ্ছে কি আমি এই যে +3 মান দিছি, আমি না বলি +3, ইয়েস, আজকে থেকে 3 বছর, দুই পরে। মাস 1 দিন পরে, কত তারিখ পরে, চলেন দেখে যাই কত তারিখ পরে। এই বছর তো পারে নেই, ইয়ার্স বানান দিছি ভুল, YEARS। এবার দেখি, হ্যাঁ, আজকে থেকে 3 বছর 2 মাস 1 দিন পরে, 15ই সেপ্টেম্বর 2027 সাল পরে। ঠিক আছে, এইভাবে আমরা বছর বাড়ায় দিতে পারি। এই হচ্ছে SCR টু টাইম, মানে স্ট্রিং কে আমি টাইমে কনভার্ট করতেছি, সেই টাইমটা আমি দেখাচ্ছি। বুঝাতে পারছি? জি স্যার। তাহলে এই ফাংশন গুলাই দেখেন আপাতত, STR টু টাইম, MK জি টাইম, স্যার। আর হচ্ছে এই যে কিভাবে ডেট গুলা দেখাচ্ছে। হ্যাঁ, তা আজকে কি কি করছি, ইমেল সেন্ডিং এর ফাংশনটা দেখছি, ট্রাই কেস দেখছি, হালকা পাতলা বুঝতে সমস্যা হয়েছে, ফিল্টারটা দেখছি, আর ডেট টাইম দেখছি। হ্যাঁ, নেক্সট দিন আমরা এটা দেখে ফেলাবো, পিএইচপি ফাইল সিস্টেম পুরাটা দেখে ফেলাবো। হ্যাঁ, আর ওকে। এগুলা দেখতে সময় লাগবে না, এগুলা থিওরিটিক্যাল জিনিস। এই যে 40 থেকে 45 যা দেখতেছেন, সব থিওরিটিক্যাল জিনিস, প্র্যাকটিক্যাল কিছু না, মুখে বললেই হয়ে যাবে। এগুলা হচ্ছে প্র্যাকটিক্যাল, এগুলা দেখাই দিব না। আর হচ্ছে গিয়ে থিওরিটিক্যাল জিনিসগুলো আমি বুঝাই দিব না, INI ফাইলটা চিনাই দিব, বাকিগুলো আমি বুঝাই দিব না। হ্যাঁ, জি স্যার। দিলে তারপরে আমরা হচ্ছে গিয়ে মাইস্কুয়েলে চলে যেতে পারি। তা নেক্সট ওকে। ক্লাসে আশা করি বেসিক পিএইচপি যেটা, সেটা আমি কমপ্লিট করতে পারবো আশা করি। হ্যাঁ, তো আজকের ভিডিওটা দেখেন, ভিডিও দেখে বাসায় অবশ্যই প্র্যাকটিস করেন। ওই যে আজকে শুনলাম যে কেউ নাকি পারেন নাই, একজন নাকি পারেন নাই দেখতে, এটা যাতে না হয়। হ্যাঁ, নেক্সট ক্লাসের আগে যাতে আগের ক্লাসটা একটু দেখে কিছুটা যাতে ক্লিয়ার থাকে। জি স্যার। ঠিক আছে ভাইয়া, ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে ভালো থাকেন, আজকের হ্যাঁ, মতো এই কোডগুলো পর্যন্ত। সবাই যে আপনি কিভাবে গিটহাবে দিয়ে দিতেন, এক ক্লিকে ওটা ওভাবে দিয়ে দেন। আচ্ছা, দিয়ে দিস। আজকে তারিখ কত, 7/14/2024, 11:54 PM। চলে গেছে, কেমনে? জাদু। জাদু আমাদের শিখাই দিন। আচ্ছা, ঠিক আছে, শিখে দেবো না, এখানে যে ভিএস করে ক্লিক করলে চলে যায়, তো ভিএস করে সিস্টেম আছে। আচ্ছা আচ্ছা। ভাই, একদিন শিখে দিন সেটা। আচ্ছা, ঠিক আছে। ওকে ভাই, ঠিক আল্লাহ আছে, হাফেজ। তাহলে আল্লাহ হাফেজ।